দশম শ্রেণীর অসুখী একজন কবিতার আজকের এই আলোচনাটি যদি তোমরা মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কাছে এই কবিতাটি একদম সহজ বলে মনে হবে। আর এই কবিতা থেকে যত ধরনের প্রশ্নই আসুক না কেন, তোমরা সঠিকভাবে উত্তর লিখতে পারবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। আমরা তো সবাই জানি যুদ্ধ মানে রক্তপাত, যুদ্ধ মানে ধ্বংস, আর যুদ্ধ মানে তোমার আমার জীবনকে বিপর্যস্ত করে তোলা। কোনো সৈনিক যুদ্ধক্ষেত্রে যাবার সময় বাড়ি থেকে যখন বিদায় নেন, তখন বাড়ির লোকেরা ভাবতেই পারেন না যে ইনি হয়তো আর কোনোদিন নাও ফিরে আসতে পারেন। এ দেখাই বুঝি শেষ দেখা। সেই মানুষটির জন্য প্রিয়জনেরা অপেক্ষা করে থাকেন কবে যুদ্ধ শেষ হবে আর কবে তাদের সেই প্রিয় মানুষটি তাদের কাছে আসবেন। কিন্তু বাস্তবে কি সবাই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে পারেন? না, সবসময় সবার যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা হয় না। যুদ্ধ প্রাণ কেড়ে নেয়, তরুণ তাজা প্রাণের বিনিময়ে যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু যুদ্ধ সমস্ত কিছুকে গ্রাস করে নিলেও প্রেম ভালোবাসাকে কিন্তু গ্রাস করতে পারে না, তাকে ধ্বংস করতে পারে না। একদিকে যদি প্রেমকে রাখি আর একদিকে যদি যুদ্ধকে রাখি, শেষ পর্যন্ত প্রেমই জয়ী হয়। তাই তো যুদ্ধে যাদের প্রাণ যায়, যারা শহীদ হন, তাদের কথা তাদের প্রিয়জনেরা সারা জীবন বুকে করে রেখে দেন। আমাদের এই অসুখী একজন কবিতাটিও সেই অপেক্ষায় থাকা এক নারীর কথা বলছে। এই কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা, আর বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। আমরা পাবলো নেরুদা সম্পর্কে ও কবিতা সম্পর্কিত কিছু কথা জেনে নিই। স্প্যানিশ ভাষায় রচিত এক্সট্রাভ্যাগেরিয়া কাব্যগ্রন্থটির লা দেসদিচাদা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নাম দিয়ে বাংলায় অনুবাদ করেছেন। এই অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থে রয়েছে। কবিতাটির ইংরাজি অনুবাদে নাম ছিল দ্য ডেসক্রাইবড। পাবলো নেরুদা, জন্ম 1904 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1973 খ্রিস্টাব্দ। পাবলো নেরুদার প্রকৃত নাম ছিল নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। তিনি জন্মগ্রহণ করেছিলেন চিলির সীমান্ত শহর পারলেতে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল এ পৃথিবীর আবাসভূমি, ক্যাপ্টেনের কবিতা, 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, শীতের বাগিচা, চিলির পাথর ইত্যাদি। 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। এই কবিতাটি যে সময়কে নিয়ে রচিত সেটি হলো স্পেনের গৃহযুদ্ধের সময়। স্পেনের রাজা আলফোনসো ত্রয়োদশ দুর্বল হয়ে পড়লে দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যায়। বামপন্থী পপুলার ফ্রন্ট ও ডানপন্থী নেতা ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, এদের মধ্যে একটা ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। আর এই দ্বন্দ্ব থেকেই 1936 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। আমরা এবার সরাসরি কবিতার আলোচনায় চলে যাই। কবিতার নাম অসুখী একজন, লিখেছেন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। দেখো, প্রথম লাইনেই কথক অর্থাৎ যিনি বলছেন সেই কথক বলছেন আমি তাকে ছেড়ে দিলাম। তাকে বলতে কার কথা বলছেন? কথকের প্রিয়তমা নারীর কথা বলছেন, যাকে তিনি ভালোবাসেন। এই কবিতার ইংরাজি অনুবাদ দ্য ডেসক্রাইবড নামে অনুদিত হয়েছিল। সেখানে কবি বলছেন I left her at the door waiting and I left not to return.
অর্থাৎ এখানে আই লেফট হার বলছেন। হার বলতে এখানে প্রিয়তমা নারীর কথাই বলা হচ্ছে। দেখো, কবিতার প্রথম লাইনে একটা বিচ্ছেদের সুর, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কথকের প্রিয়তমা নারীটি দরজায় দাঁড়িয়ে কথককে বিদায় দিচ্ছেন। কথক বলছেন যে আমি তাকে ছেড়ে দিলাম ওই দরজায়, তাকে অপেক্ষায় রেখে। প্রথম লাইনে কথক বলছেন যে আমাদের মধ্যে যেন একটা বিচ্ছেদ হয়ে গেল, আমি তাকে ছেড়ে দিলাম, আমি চলে গেলাম দূর দূরে। দেখো, দূরের পরে ডট 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 দেওয়া, অর্থাৎ অনেকটা দূরে আমি চলে গেলাম। কথকের প্রিয়তমা নারী যেখানে রয়েছেন তার থেকে, তার ঘর বাড়ি বাসস্থান থেকে অনেক দূরে কথক চলে গেলেন। সেই জন্য দেখো, দূরের পরে ডট ডট ডট, তারপরে দূরে বলছেন, অর্থাৎ অনেকটা দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। যুদ্ধে যাচ্ছেন কথক, সেখান থেকে আর সে ফিরে আসবে না, সেখানেই সে শহীদ হবে। কথক সেটা জানেন, কিন্তু ওই যে অপেক্ষারত নারীটি, যে কথকের জন্য অপেক্ষা করছেন, তিনি কিন্তু জানেন না যে কথক আর ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। নান বলতে খ্রিস্টান সন্ন্যাসিনী, তাদের বলা হয় নান। এখানে স্বাভাবিক জীবনযাত্রার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কথকের অবর্তমানে সমস্ত কিছুই যেন স্বাভাবিকভাবেই চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের লাইনটা মনে পড়ে, কাটবে গদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি, এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাই বা মনে রাখলে। অর্থাৎ প্রতিদিন যেমনভাবে দিন চলছে, যেমন স্বাভাবিক জীবনযাত্রা মানুষের, সমস্ত কিছু তেমনভাবেই চলবে, এখানেও তেমনভাবেই চলছে। একটা কুকুর চলে যাচ্ছে, গির্জার এক নান বা সন্ন্যাসিনী চলে যাচ্ছেন, অর্থাৎ স্বাভাবিক নিয়মেই সমস্ত কিছু চলে যাচ্ছে। এইভাবেই একটা সপ্তাহ কেটে গেল, আস্তে আস্তে গোটা একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ বৃষ্টি এসে পায়ের দাগ ধুয়ে দিচ্ছে। এ কথার অর্থ হলো, তিনি যেখানে থাকতেন সেই বাসস্থানে, তার অঞ্চলে তার স্মৃতি যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে। ঘাস জন্মালো রাস্তায়। দেখো, যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে ঘাসযুক্ত মাঠের মধ্য দিয়ে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে, সেখানে ঘাসগুলো উঠে গিয়ে একটা সরু পথের বা রাস্তার একটা রেখা তৈরি হয়ে যায়, তাই তো মাটিগুলো বেরিয়ে আসে। সেই পথ বা রাস্তাও ঘাসে ঢেকে গেছে, অর্থাৎ দীর্ঘ ব্যবধান, দীর্ঘ সময় বোঝাতে ঘাস জন্মালো রাস্তায়, এ কথা বলা হয়েছে এখানে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার বলতে কার কথা বলা হচ্ছে? সেই অপেক্ষারত মেয়েটির কথা। আর একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে, সেই বছরগুলো সেই অপেক্ষারত মেয়েটির কাছে পাথরের মতন ভারী, নিষ্ঠুর, বোঝা মনে হচ্ছে। তার কারণ তার প্রিয় মানুষটি চলে গেছেন যুদ্ধক্ষেত্রে, বছরের পর বছর অপেক্ষা করছেন সেই মেয়েটি, আর প্রত্যেকটা বছর যেন তার কাছে পাথরের মতন নিষ্ঠুর, পাথরের মতন ভারী মনে হচ্ছে।
তার মাথার ওপরে সেই পাথরের মতন বোঝা, সেই বছরগুলো নেমে আসছে, একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে এইভাবে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড়ে কি হয় তোমরা ভূগোলে পড়ে থাকবে যে লাভা বের হয়, তাই তো? আগ্নেয়গিরি থেকে লাভা, আগুনের মতন লাভা, লাল টকটকে লাভা বের হয়, অগ্নুৎপাত হয়। তারপর যুদ্ধ নেমে এলো। সেই যুদ্ধকে কার সঙ্গে তুলনা করছেন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অর্থাৎ রক্তের আগ্নেয় পাহাড় যেরকম একটা ভয়াবহ, তাই তো? যুদ্ধের বিশেষণ এখানে এইভাবে বিশেষিত করা হচ্ছে। শিশু আর বাড়িরা খুন হলো। যুদ্ধে আমরা জানি যখন যুদ্ধ বাধে তখন শিশু থেকে শুরু করে, নারী থেকে শুরু করে কেউ রেহাই পায় না, প্রত্যেকটা সাধারণ মানুষই ধ্বংস হয়ে যায়। শিশু খুন হলো আর বাড়িরা খুন হলো। অর্থাৎ বাড়িরা খুন হলো মানে মানুষের যে আশ্রয়, সেই আশ্রয় স্থলটুকু যুদ্ধ এসে কেড়ে নিল, ধ্বংস করে দিল। একটা খুন যেমন একজনের প্রাণ নিয়ে নেয়, ঠিক তেমন ভাবে মানুষের আশ্রয়স্থলটুকু যেন কেড়ে নিল এই যুদ্ধ এসে। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হচ্ছে? সেই অপেক্ষারত মেয়েটির কথা বলা হচ্ছে। দিন যায়, বছর যায়, একের পর এক বছর চলে যাচ্ছে, তবুও কথকের জন্য সেই কথকের প্রিয় নারীটি কথকের পথ চেয়ে বসে আছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন। যুদ্ধে সমস্ত সমতলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে দেবতাদের শান্ত হলুদ ব্যঙ্গ করে বলা হচ্ছে, একটু বিদ্রুপ করা হচ্ছে। অর্থাৎ দেবতারা শান্ত, কিন্তু তারা যেন প্রাণহীন। হলুদ শব্দের মধ্য দিয়ে তারা যে প্রাণহীনের মতন এমন বলা হচ্ছে। তার কারণ তারা শান্ত হলেও এই যুদ্ধকে তারা ঠেকাতে পারছে না, যুদ্ধ তারা বন্ধ করতে পারছে না। সেই জন্য তারা শান্ত হলেও যেন প্রাণহীন। হলুদ রঙের মধ্য দিয়ে এই প্রাণহীন দেবতার কথা বলা হচ্ছে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। পাথরের দেবতারা যেন ধ্যানে ডুবে আছে হাজার হাজার বছর ধরে। তারা এই যুদ্ধকে ঠেকাতে পারছে না, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। অর্থাৎ যুদ্ধের সময় যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সময় মন্দির থেকেও সেই পাথরের দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল, উল্টে পড়ল। তারা কোনো কিছুই ঠেকাতে পারছে না। সেই জন্য এখানে একটু বিদ্রুপ করে কবি বলছেন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ দেবতারা যে সভ্যতার বিকাশের স্বপ্নের কথা বলেন, আমরা জানি মানুষের ভালোর কথা বলেন, কিন্তু এখানে তারা সেই স্বপ্ন আর দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সেই মিষ্টি বাড়ি, অর্থাৎ কথক যে বাড়িতে থাকেন তার আপন যে আশ্রয়স্থল, সেই বাড়িটিকে কথক বলছেন মিষ্টি বাড়ি। সেই বারান্দা যেখানে তিনি বসে থাকেন, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ঝুলন্ত বিছানায় কথক আরাম করতেন। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা। গোলাপি গাছ মানে এখানে গোলাপি গাছের মধ্য দিয়ে প্রাণীর কথা বলা হচ্ছে, প্রাণ সত্তার কথা বলা হচ্ছে। ছড়ানো করতলের মতো পাতা, করতল মানে হাতের তালু, তার মতো যে পাতাগুলো। চিমনি, কথকের বাড়ির সেই চিমনি, প্রাচীন জলতরঙ্গ
জলতরঙ্গ হলো এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র। আমরা রান্নাঘরেও চিমনি দেখি। চিমনির কাজ কি? ধোয়া, বাষ্প, তেলচিটে ভাব এগুলো বাইরে বের করে দেওয়া। চিমনি আবার আমরা কলকারখানায় দেখি, যেটা দিয়ে ধোয়া বের হয়। এই চিমনির মধ্য দিয়ে কবির বাড়ির চিমনির কথা বলতে গিয়ে কলকারখানার কথাও কবি বলছেন, যেখানে শিল্প ধ্বংস হচ্ছে যুদ্ধের মাধ্যমে। যুদ্ধ এসে প্রাণ কেড়ে নিচ্ছে, শিল্প সংস্কৃতি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে গেল, সমস্ত কিছু আগুনে জ্বলে ছাই হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহর ছিল, শিল্প সাহিত্য সংস্কৃতি যেখানে বিরাজ করত, সেই শহর আজ জ্বলে পুড়ে কাঠ কয়লায় পরিণত হয়েছে। তার আর কোনো অস্তিত্ব নেই, পুড়ে কাঠ কয়লায় পরিণত হয়েছে। দোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। দোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। অর্থাৎ এই যুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে, লোহাকেও দুমড়ে মুচড়ে পাথরের মূর্তিকে ভেঙে চুরে তছনছ করে দিল। পাথরের মূর্তির মাথা দেখে বিভৎস মনে হচ্ছে। অর্থাৎ যুদ্ধ স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই স্থাপত্য ভাস্কর্যকে খুন করছে যুদ্ধ এসে, তাই তো মৃত পাথরের মূর্তি বলা হয়েছে। রক্তের একটা কালো দাগ। যুদ্ধ মানুষের প্রাণ কেড়ে নেয়, সেই শহরে রক্তের একটা কালো দাগ দেখা গেল। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সমস্ত কিছু। তারপরেও কথকের সেই প্রিয় নারীটি তার অপেক্ষায় কথকের জন্যে দিন গুনছেন। যুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে দিলেও কথকের সঙ্গে কথকের প্রিয়তমার যে প্রেম ভালোবাসা, তাকে যুদ্ধ ধ্বংস করতে পারেনি। যুদ্ধ হয়তো সমস্ত কিছু কেড়ে নিয়েছে, শান্ত হলুদ দেবতারাও উল্টে পড়ছে মন্দির থেকে, মানুষ খুন হচ্ছে, ঘর বাড়ি জ্বলে পুড়ে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও প্রেম জেগে আছে, ভালোবাসা জেগে আছে। যুদ্ধ কখনো প্রেম ভালোবাসাকে ধ্বংস করতে পারে না, তাকে খুন করতে পারে না। তাই তো কবির প্রিয়তমা তার ভালোবাসার মানুষটার জন্য আজও পথ চেয়ে বসে আছে। এই কথাই এই কবিতাতে কবি বলছেন। অর্থাৎ আমরা দেখলাম যে কথক যুদ্ধক্ষেত্র থেকে নাও ফিরে আসতে পারেন, কিন্তু তার অপেক্ষায় বসে আছেন তার প্রিয়তমা নারীটি। সেই মেয়েটা সারা জীবন তার স্মৃতি বুকে করে বয়ে বেড়াবে। অর্থাৎ যুদ্ধ নয়, প্রেমেরই এখানে জয় হয়েছে। তোমরা এই কবিতাটি বারবার বাড়িতে পড়বে, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই কবিতা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে অতি শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই এই কবিতা সম্পর্কিত তোমাদের প্রশ্নোত্তরের সাজেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।